বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সচেতনতা ও সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। বিশেষ করে লিভার ও পরিপাকতন্ত্রের নানা জটিলতা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসা সহজ হয় এবং সুস্থতার সম্ভাবনাও বেড়ে যায়। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসা ও বিশেষায়িত বিভাগ নিয়ে এসব রোগের নির্ণয় ও চিকিৎসা সেবা নিশ্চিত করছে। তাদের হেপাটোবিলিয়ারি ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক প্রযুক্তির সহায়তায় লিভার, পিত্তথলি, অগ্ন্যাশয় ও পরিপাকতন্ত্রের নানা সমস্যার উন্নত সেবা দিচ্ছে। আজকের পর্বে আমরা আলোচনা করব এই বিশেষ সেবা নিয়ে, যা অনেকের জন্য হতে পারে সুস্থ জীবনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাছাড়া রমজানে খাদ্যাভ্যাস গড়ে তোলা নিয়েও আলোচনা করব এই অনুষ্ঠানে। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আশিক আহমেদ ভূঁইয়া। আজ আমাদের আলোচনার বিষয় পরিপাকতন্ত্র ও লিভার রোগের চিকিৎসা। দর্শক, স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারাও ফোন করে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা পরিপাকতন্ত্র ও লিভার নিয়ে আলোচনা করতে চাই। একটু শুরুতেই পরিপাকতন্ত্রে আসতে চাই, যে পরিপাকতন্ত্র কিভাবে সংক্রমিত হতে পারে কিংবা কিভাবে আক্রান্ত হতে পারে। পরিপাকতন্ত্র কিন্তু আসলে অনেক ব্রড একটা টার্ম। আমাদের মুখ থেকে শুরু করে আমাদের পায়খানার রাস্তা পর্যন্ত পুরো রাস্তাটাই কিন্তু পরিপাকতন্ত্র। তো এক একটা অংশ আমরা ব্রডলি 3 ভাগে ভাগ করি। উপরের 3 ভাগের এক ভাগ হচ্ছে মুখ থেকে শুরু করে ডিওডেনাম পর্যন্ত, সেখানে খাদ্যনালী আছে, পাকস্থলী আছে। ডিওডেনাম থেকে শুরু হয়ে আমরা বলি আইলিয়াম, এই অংশটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এখানে মেইনলি খাবার ডাইজেশন এবং নিউট্রিশনটা অ্যাবজর্পশন হয় ক্ষুদ্রান্ত থেকে, এবং তারপরে হচ্ছে বৃহদান্ত, সেটা হচ্ছে আমরা বলি কোলন, সহজ ভাষায় যেটাকে নাড়ি বলা হয়। তো এই 3টা অংশই ইনফেক্টেড বা সংক্রমিত হতে পারে। সাধারণত ইনফেকশন বা সংক্রমণটা খাবার এবং পানি থেকেই হয়। তো খাবার এবং পানি দিয়ে যখন ইনফেকশনটা হয়, যখন শুধু উপরিভাগে হয়, স্টমাকে হয় বা আপার জিআইতে হয়, ইউজুয়ালি তখন রোগীরা বমি নিয়ে প্রেজেন্ট করে। যখন মিড অ্যাবডোমেনে হয় তখন পেট ব্যথা, বমিও হয়, অনেক সময় লুজ মোশনও থাকে। আর যখন কোলন বা নাড়ি সংক্রমিত হয় তখন পাতলা পায়খানাটাই বেশি দেখা যায়। খাবার এবং পানির ব্যাপারে সতর্ক থাকলে যে কোনো সংক্রমণ আসলে অ্যাভয়েড করা সম্ভব। আচ্ছা, এক্ষেত্রে আসলে কিভাবে বুঝবে যে শুধুমাত্র এই যে আপনি বললেন বমি, কিংবা আসলে সিমটমগুলো কি হতে পারে, যে একজন বুঝবে কি করবে তার পরিপাকতন্ত্রে কোনো সমস্যা হয়েছে কিনা? আমাদের শারীরিক সিমটমগুলো কিন্তু আসলে ব্রড। একজন মানুষের যখন একটা সিমটম ডেভেলপ করে তখন সে চিন্তা করে আমি ডাক্তারের কাছে যাব, কোন সিমটম তার উপর ভিত্তি করে সে ঠিক করে কোন ডাক্তার। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই আপনাকে। আমরা খুব কমনলি একটা পেশেন্ট নিয়ে ডিল করি যেটা অ্যাকিউট হেপাটাইটিস, যেটা গড়পড়তা ভাষায় জন্ডিস বলা হয়। জন্ডিসের রোগীরা কিন্তু সবার আগে মেডিসিন ডাক্তারের কাছে যায়। কেন জানেন? কারণ জন্ডিসের সিমটম, যে চোখ হলুদ হওয়াটা, এটা হচ্ছে অনেক লেট সিমটম। সবার আগে কিন্তু জন্ডিসের রোগীদের জ্বর আসে, প্রথমে জ্বর থাকে, এরপরে বমি শুরু হয়, এরপরে রোগীর যখন জ্বর বমি কমে গিয়ে রোগী মোটামুটি ইমপ্রুভ করতে থাকে তখন তার জন্ডিসটা দেখা দেয়। তো তার আগেই দেখা যায় ভদ্রলোক একজন মেডিসিন ডক্টরের কাছে গেছেন, তার টাইফয়েড থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে, এবং পরবর্তীতে চোখ হলুদ হওয়ার পরে দেখা যায় আমাদের মতো লিভার ডিজিজ স্পেশালিস্টদের কাছে আসছেন। তো সিমটমের ব্যাপারটা হচ্ছে আপনার যেই সিমটম হচ্ছে, সিমটম অনুযায়ী আমরা তাও বলবো যে আপনার যদি মনে করেন মেডিসিন ডক্টর দেখাবেন, সেই তার পরামর্শ নেন। কিন্তু আপনার সিমটম বা সিমটম সিভিয়ারিটি বা আপনার যদি একাধিক সমস্যা থাকে, কোনটা বেশি, তার উপর ভিত্তি করে ওই বিষয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যেমন আপনার কথার উত্তরে যদি বলেছি শুধু বমি হচ্ছে, অবশ্যই গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিন। পেট ব্যথা, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। বাথরুমের যে কোনো অসুবিধা, সেটা পাতলা পায়খানা হতে পারে বা কোষ্ঠকাঠিন্য হতে পারে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আর যদি আপনার এর সাথে আবার যেমন ধরেন ডেঙ্গুতেও কিন্তু জ্বর হয়, বমি হয়, পাতলা পায়খানা হয়। বা ডেঙ্গুর ক্ষেত্রে প্রমিনেন্ট সিমটম হয় জ্বরটা, হাই গ্রেড ফিভার, যেটা কমছে না, সাথে র্যাশ থাকতে পারে। এ ধরনের সিমটমের ক্ষেত্রে আপনার যখন সাবসিকুয়েন্টলি বমি বা পাতলা পায়খানা আসেও, সবাই কিন্তু মেডিসিন ডক্টরের পরামর্শ নেওয়াটাই যৌক্তিক মনে করি, এবং আমরাও সেটা মনে করি যৌক্তিক। সো ডিপেন্ডিং অন ইউর সিমটম, আপনার কোন সমস্যা, শারীরিক কোন লক্ষণটা আপনার বেশি হচ্ছে, ওই অনুযায়ী শরীরের ওই অঙ্গের যে বিশেষজ্ঞ চিকিৎসক তার পরামর্শ নেওয়াটা উচিত। এক্ষেত্রে পাকস্থলীতে আসলে কি কি ধরনের সমস্যা হতে পারে? অনেকেই গ্যাস্ট্রিক হয়, কিংবা হচ্ছে আমাদের
হজম মানে সহায়ক যদি না হয় কোনো কিছু, তাহলে হচ্ছে অনেকে বমি করে ফেলে। গ্যাস্ট্রিকের ব্যাপারটা আসলে খুব মজার কথাটা এই কারণে বলতেছি যে আসলে আমাদের কাছে যেই পেশেন্টই আসেন, অনেক রোগী এসে বলেন যে আমার তীব্র গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু এই গ্যাস্ট্রিকের সমস্যাটা যে কি বা আদৌ ওনার শারীরিক অসুবিধাটা কি, এটাই অনেকের কাছ থেকে বের করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে আমরা গড়পড়তা বলতে গ্যাস্ট্রিক বলতে অনেকগুলা জিনিস বুঝাই। গলা বুক জ্বালা পোড়া গ্যাস্ট্রিক, পেট ব্যথা, পেট ফাঁপা, বমি, এভরিথিং ইজ গ্যাস্ট্রিক। তো আসলে কিন্তু ব্যাপারটা অত সিম্পল না। স্টমাকের যে কোনো অসুবিধার ক্ষেত্রে স্টমাকে সবচেয়ে কমনলি কি হয়, গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর প্রদাহ। দ্বিতীয়, এই প্রদাহটাই দীর্ঘদিন যাবত থাকতে থাকতে হয়তো আলসার ফর্ম করতে পারে। এছাড়া পাকস্থলীতে টিউমার, ক্যান্সার এগুলোও হতে পারে। সিমটম কিন্তু সবগুলোর কাছাকাছি, বমি, পেট ব্যথা, জ্বালা পোড়া, পেট ফেঁপে যাওয়া। আমরা পার্থক্য করি কিভাবে, যখন কারো সিমটমগুলো অল্প মেয়াদি হয়, যে না আমি ভালো ছিলাম, রোজা আসলো, রোজায় ভাজা পোড়া খেলাম, এরপর থেকে আমার গলা বুক জ্বালা পোড়া, পেট ব্যথা করছে, এটা হাইপার অ্যাসিডিটি বা পাকস্থলীতে প্রদাহ হচ্ছে ডিউ টু দ্য চেঞ্জ ইন ডায়েট অ্যান্ড লাইফস্টাইল, রিসেন্ট চেঞ্জ। তো এর সাথে আবার যদি কারো এই সিমটমটাই জ্বালা পোড়া, ব্যথা, বমি, কিন্তু সিমটমের মেয়াদ বেশি, 6 মাস ধরে হচ্ছে, পেশেন্টের ওজন কমে যাচ্ছে, শরীরে রক্তশূন্যতা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সিমটমের ক্ষেত্রে আবার চিন্তা করব পাকস্থলীতে কোনো ধরনের টিউমার বা ক্যান্সার হলো কিনা। বমি, দীর্ঘদিন যাবত বমি হচ্ছে এবং তার ওজন কমে যাচ্ছে, আমরা কিন্তু পাকস্থলীর সাথে সাথে আরও কিছু বিকল্প জিনিস তখন চিন্তা করি। 1 নাম্বার কি জানেন, কিডনি ডিজিজ। কিডনির সমস্যার ক্ষেত্রেও রোগীরা দেখা যায় যে ভয় পায় আমার এখানে ব্যথা হবে, পেটে ব্যথা হবে, ইউরিনে অসুবিধা হবে। নট নেসেসারিলি। আমি নিজের প্র্যাকটিসে একাধিক কিডনি পেশেন্ট ফার্স্ট টাইম আইডেন্টিফাই করছি যারা আসছেনই আমার কাছে বমি নিয়ে, এবং বমিটা ইভ্যালুয়েট করতে গিয়ে দেখা গেলো তাদের কিডনি ড্যামেজ হয়ে বসে আছে, ইয়াং পেশেন্টদের ক্ষেত্রেও। ফিমেলদের ক্ষেত্রে আরেকটা কমন জিনিস পাই আমরা বমির কারণ হিসেবে, ইউরিন ইনফেকশন। দেখা যায় ইউরিনারি তার কোনো সিমটমই নেই, প্রস্রাবে জ্বালা পোড়া, ব্যথা কিচ্ছু নাই, জাস্ট আসছেন আমার কাছে বমি নিয়ে। আমি এমনও পেশেন্ট পাইছি 15 দিন ধরে এই বমির জন্য মাল্টিপল স্পেশালিস্ট কনসালটেশন ডান, অনেক পরীক্ষা করে ফেলছেন, সিম্পল ইউরিন ইনফেকশন, অ্যান্টিবায়োটিক দিলাম, 7 দিনের মধ্যে রোগী ভালো হয়ে গেল। আসলে আপনারাও মানে পুরোপুরি টেস্ট না করা পর্যন্ত আসলে কনফার্ম হতে পারে না। ডিফিকাল্ট। আচ্ছা, ডিফিকাল্ট না, আমরা লিভার নিয়ে আলোচনা করব, তার আগে রমজান মাস চলছে, যেহেতু আমরা পরিপাকতন্ত্র নিয়ে কথা বলছি, একটু খাদ্যাভ্যাসটা একটু রমজান মাসে কি ধরনের খাবার খেলে আসলে একজন মানুষ ভালো থাকতে পারে? দেখেন, গদবাধা কথা তো ওগুলাই, ভাজা পোড়া খাওয়া যাবে না। এটা ঠিক যে গদবাধা কথাই, তবে আমরা এই প্রশ্নের আপনার কাছ থেকে উত্তর নেব, এছাড়া লিভার নিয়ে কথা বলবো। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনায় ফিরবো। দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে আবারও স্বাগত। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আজ আমাদের আলোচনার বিষয় পরিপাকতন্ত্র ও লিভার রোগের চিকিৎসা। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আশিক আহমেদ ভূঁইয়া। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু খাদ্যাভ্যাসটা নিয়ে সংক্ষেপে আলোচনা করতে চাই, তারপর লিভারে যেতে চাই। আচ্ছা, রোজার ক্ষেত্রে যা বলছিলাম যে সবার আগে ইফতারিতে আপনি খাবারের পরিমাণটা কম রাখেন, কারণ আপনি সারাদিন ফাস্টিংয়ের পরে আপনার স্টমাক তখন খাবারের জন্য প্রিপেয়ার্ড। আপনি এই সময়ে যদি তাকে এক্সট্রা কোনো বার্ডেন দেন, এটা কিন্তু কঠিন হয়ে যাবে। আপনি কমনলি দেখবেন ইফতারের পরে মানুষকে প্রশ্ন করলেই বলে যে একেবারে শরীর ছেড়ে দেয়, কমন কথা, যে ইফতারের পরে আর নড়তে চড়তে পারেন। এটার কারণ কি? ক্লান্তি আসে। হ্যাঁ, কারণ আপনি যেই লোডটা ডেলিভারি করছেন, যেই খাবারটা খাচ্ছেন, এই খাবারটা ডাইজেস্ট করতেও কিন্তু এনার্জি খরচ হচ্ছে। তো আপনি তো ফাস্টিং ছিলেন, আপনার শরীরে তো ওই মুহূর্তে রেডি কোনো এনার্জি নাই। আমি সিম্পল টার্মে বলছি, আমি মেডিকেল টার্ম ইউজ করছি না। তো এই কারণেই কিন্তু আমার প্রথম অ্যাডভাইস হবে, আমার না, এটা কমন অ্যাডভাইস হচ্ছে যে ইফতারে খাবারের পরিমাণটা কম রাখেন। আমাদের নবীজির সুন্নত যদি বলি, পেটের 4 ভাগের 3 ভাগ, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ কিন্তু ফাঁকা রাখতে বলছিলেন। তো আমরা ওইরকম বলি যে পেট ভরে খাওয়া যাবে না, নাম্বার 1। নাম্বার 2, ভাজা পোড়াটা অ্যাভয়েড করেন, কারণ আপনি 1 ফোঁটা তেল অ্যাড করলেও খাবারের ক্যালোরি ভ্যালু কিন্তু ড্রাস্টিক্যালি বেড়ে যায়। আমাদের দেশে খাবার খাওয়ার ফলে যে ওজন বাড়াটা বা মোটা হওয়াটা, বা আপনি বাইরের দেশেও যেই দেশগুলোতে আপনি দেখবেন যে ওবিসিটি বা মোটা মানুষের পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রে কমন জিনিস হচ্ছে তেল। এখন বলে যে সরিষার তেল খাচ্ছি, অলিভ অয়েল খাচ্ছি, তেল কিন্তু তেল, আপনি যেই তেলই খান। হ্যাঁ, ক্যারেক্টারে চেঞ্জ আছে কিছু, বাট এনি ফর্ম অফ অয়েলের ক্যালোরি ভ্যালু কিন্তু হাই, এবং এই তেলে আপনি যখন কোনো খাবার ভাজতেছেন, এটার ক্যালোরি ভ্যালু কিন্তু ওটার সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তো এই কারণে আমার যেমন রোগী এসে বলতেছে, স্যার আমি ভাজা পোড়া কিচ্ছু খাইনি, শুধু একটা জিলাপি খাইছি। জিলাপি কিন্তু একদম ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট ফুড। আপনি ডেলিকেসি হিসেবে 7 দিন 10 দিন একদিন খেতে পারেন, করতে হবে তেলযুক্ত খাবার। একটা ফোন আমাদের আসছে, আমরা একটু ফোনটা নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন।
জি, আমি চাঁদপুর থেকে বলছিলাম। জি, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে রুমা। আমার প্রশ্নটা হচ্ছে আমি অনেক বেশি ভাজা পোড়া খাওয়া হয় সারাদিনে। তো একটা সময় পরে বিকালের দিকে অথবা সন্ধ্যার দিকে অনেক অ্যাসিডিটি হয়। তো এটা কি হচ্ছে গ্যাসের জন্য নাকি অন্য কিছুর জন্য? মানে ভাজা পোড়া এখন কম খাই, আগে একটু বেশি খাওয়া হতো। জি, মানে এটা অনেকেরই মনে হয় প্রবলেম আছে। এটার উত্তরটা খুব সহজ। এটা মানুষের প্রথম কোয়েরিটা থাকে যে আমার ফ্রেন্ড এত ভাজা পোড়া খাচ্ছে, ওর হচ্ছে না, আমার কেন অসুবিধা হচ্ছে। প্রতিটা মানুষের শরীর ভিন্ন, ডাইজেস্টিভ ক্যাপাসিটি বা খাবারটা হজম করার ক্ষমতাটা পার্সন টু পার্সন সিগনিফিকেন্টলি ভ্যারি করে। তো ওনার যে প্রবলেমটা আমাদের প্রশ্নকর্তার, তার ক্ষেত্রে আমার সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আপনি ভাজা পোড়া টোটালি বন্ধ করেন 3 দিন। 3 দিন আপনি টোটালি ভাজা পোড়া অফ করে দিয়ে দেখেন যে আপনার এই গ্যাস্ট্রিক বলতে আপনি যে অসুবিধা হচ্ছেন বা গ্যাস বলতে যা বোঝাচ্ছেন, দেখেন ওইটাই। আমি একটু আগেও আপনাকে বলছিলাম যে আমাদের পেশেন্টদের কথাটা থাকে যে আমার গ্যাস হয়, কিন্তু গলা জ্বালা পোড়া, পেট ব্যথা, আপার অ্যাবডোমিনাল পেইন, প্রতিটা সিমটম কিন্তু আলাদা। সিমটমগুলো বলে তখন আমাদের জন্য ডিফাইন করা আরেকটু সহজ হয়। তো উনি যেটা বলেন যে গ্যাসের সমস্যা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভাজা পোড়াটা টোটালি অফ করেন। অফ মানে অফ, একেবারেই খাওয়া যাবে না। ভাত, মাছ, মুরগি, সবজি, ডিম সব খান আপনি, জাস্ট ফ্রাইড ফুডটা অ্যাভয়েড করেন 3 দিন। 3 দিন পরে আপনি যদি দেখেন যে আপনার প্রবলেম নাই, তার মানে আপনার প্রবলেম হচ্ছে ফ্রাইড ফুড। তখন কি করবেন? আপনি ফ্রাইড ফুড পছন্দ করেন, খেতে চান, কোনো অসুবিধা নেই, শুরু করেন, কিন্তু পরিমাণটা আপনি আস্তে আস্তে বাড়ান। প্রথমে অল্প খান, যতটুকু খেলে আপনার প্রবলেম হয় না আপনি বুঝেন, খাবারের পরিমাণটা অতটুকুই রাখেন। আর যদি আপনি ফিল করেন যে না আজকে খুব ভাজা পোড়া খেতে ইচ্ছা করছে, আমি জানি আমার প্রবলেম হইতে পারে, তারপরেও খাবো, তাহলে এটা অ্যাকসেপ্ট করে খান। হ্যাঁ, যখন আপনার জ্বালা পোড়া করছে বা ভাজা পোড়া খাওয়ার ফলে প্রবলেম হচ্ছে, তখন কিছু ওষুধ, টিপিক্যাল যেগুলোকে গ্যাস্ট্রিকের ওষুধ বলে, এই ওষুধগুলো খেলে হয়তো আপনি কিছুটা সিমটোমেটিক রিলিফ পাবেন। আর যদি এরকম সিনারিও হয় যে নর্মাল অবস্থায় আপনার গ্যাস হয় না, যেদিন অনেক ভাজা পোড়া খেয়ে ফেলছেন ওই দিন হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কিছু গ্যাস্ট্রিকের ওষুধ বলতে যা বোঝায় এগুলো খান, ভালো ফিল করলে অফ করে দেন। কিন্তু ভাজা পোড়া না খাওয়া সত্ত্বেও যদি আপনার প্রবলেম হয় বা গ্যাসের প্রবলেম হয়, ইন দ্যাট কেস ডেফিনেটলি কনসাল্ট উইথ এ ফিজিশিয়ান, ডাক্তার দেখান। নিশ্চয়ই এই সমস্যা হয়তো অনেকেই হয়তো এটা শুনে উপকৃত হবেন। আমরা একটু লিভার নিয়ে কথা বলতে চাই, যে লিভারের আসলে কি ধরনের রোগ হতে পারে, কিভাবে সংক্রমিত হতে পারে লিভার? আচ্ছা, লিভারের ক্ষেত্রে আমরা বর্তমানে আমাদের প্র্যাকটিসে সবচেয়ে বেশি যেই পেশেন্ট পাই সেটা হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার একটা মহামারী আকারে ছড়ায় পড়ছে। আমাদের দেশেরও আর্থসামাজিক অবস্থার উন্নতির সাথে সাথে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যাও পাল্লা দিয়ে বেড়ে চলছে। আগে এই রোগটা শুধু ইউরোপ এবং আমেরিকা বা উন্নত বিশ্বে দেখা যেত, যাদের জীবনযাত্রার মান বেটার বলবো না, বাট সেডেন্টারি বা টেবিলে বসে কাজকর্ম, খাবারের পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রে ছিল। বর্তমানে আমাদের দেশেও এটা দেখা যাচ্ছে। আর ফ্যাটি লিভারের বাইরে কমনলি হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, লিভার সিরোসিস, এ ধরনের পেশেন্টও আমরা প্র্যাকটিসে পেয়ে থাকি। তো এর মধ্যে ফ্যাটি লিভারটা নিয়েই আমার মনে হয় সবচেয়ে বেশি আলোচনার জায়গা আছে এবং সবচেয়ে বেশি পাবলিক অ্যাওয়ারনেস যেটা বলে সেটার প্রয়োজন আছে। আচ্ছা, লিভার ভালো রাখার জন্য আসলে মানুষ কি করতে পারে সেই ক্ষেত্রে? মানে ঝুঁকিপূর্ণ তো ডায়াবেটিস পেশেন্টরা নিশ্চয়ই। এটা কিন্তু একটা খুব কমন প্রশ্ন আপনি যে প্রশ্নটা করলেন। আমাদের কাছে রোগীরাও জানছে, স্যার আমি কিডনি ভালো রাখার জন্য কি করব বা লিভার ভালো রাখার জন্য কি করব। আপনি এখানে একটা জিনিস আমাদের সবার বুঝতে হবে, আমাদের লিভার বা কিডনি এটা কিন্তু আমাদের শরীরের বাইরের কিছু না। যেই কমন কনসেপ্টগুলা বাজারে প্রচলিত আছে, ফেসবুকে ঢুকলেই কনস্ট্যান্ট অ্যাড আসতে থাকে, এইটা খেলে এই লিভার ভালো হয়ে যাবে, এইটা খেলে কিডনি ভালো হয়ে যাবে, মোস্ট অফ দেম আর বোগাস। কারণ কি, আপনার শরীর ভালো রাখার জন্য বেসিক কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। আপনি যখন ওই বেসিকগুলো মেনে চলবেন, আপনার বাই ডিফল্ট আপনার লিভার, কিডনি, আইসাইট, হার্ট, প্রতিটা অর্গানই ভালো থাকবে। বেসিকগুলো জানতে চাই। বেসিকগুলোর ক্ষেত্রে সে একই কথা, ডায়েট এবং লাইফস্টাইল। খাবারের ক্ষেত্রে আমি বলবো যে স্মল ফ্রিকুয়েন্ট মিলস, অল্প খান, বারে বারে খান, কার্বোহাইড্রেটটাকে সীমিত করে আনেন। ভাত, আলু, রুটি, আমরা কিন্তু ভাতটা অনেক বেশি খেয়ে অভ্যস্ত। এক বসাতে আমরা আমাদের দেশের প্রেক্ষিতে, এখানে আরেকটা কথা আগে বলে রাখি, দেয়ার ইজ নো ওয়ান সাইজ ফিটস অল পলিসি। মানে আমি যে কথাগুলো বলবো সবগুলো সব মানুষের ক্ষেত্রে সমান অ্যাপ্লিকেবল হবে না। আমি গ্রস যেটুকু বলতেছি এইটুকু হয়তো আপনি অ্যাপ্লাই করলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। যে ভাত আপনি এক বসাতে, আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে তো আরও রেস্ট্রিক্টেড, যদি ডায়াবেটিস না থাকে সেই ক্ষেত্রে এক বসাতে একটা ছোট চায়ের কাপ নিয়ে বসবেন, একটা কাপে যতটুকু ভাত ধরে এর বেশি ভাত খাওয়াটা উচিত হবে না, নাম্বার 1। নাম্বার 2, ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস,
এগুলোর ক্ষেত্রে কোনো নিষেধ নাই। আপনি ভেজিটেবলস যেটা ভালো লাগে খান, ইচ্ছা মতো খান, এবং চেষ্টা করেন ভাতটাকে এই ভেজিটেবল দিয়ে রিপ্লেস করতে। যে আগে আমি 1 প্লেট ভাত খেতাম, এখন ভাত খাবো 1 কাপ, বাকি অংশটুকু আমি ভেজিটেবল দিয়ে রিপ্লেস করলাম। আচ্ছা, কার্বোহাইড্রেট কমাতে হবে। কার্বোহাইড্রেটটা কমাতে হবে। সুগার একদম অ্যাভয়েড করেন। আমি বলবো যে সুগার আপনার খুব ইচ্ছা হলে সপ্তাহে বা 10 দিন 15 দিনে একদিন আপনি ডেজার্ট জাতীয় কিছু খেলেন যেটা আপনার ভালো লাগে, বাট নট মোর দেন দ্যাট। সুগার ইজ দ্য বিগেস্ট এনিমি অফ অল। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে মাছ, মুরগি, ডিম, প্রোটিন জাতীয় খাবার যথেষ্ট পরিমাণে খান, কোনো রেস্ট্রিকশন নাই। আপনি আর খাসি, গরু বা রেড মিট এগুলো যে ভালো না এটা তো আসলে বলাই বাহুল্য। তবে হ্যাঁ, খান আপনি 10 দিন 15 দিনে একদিন ডেলিকেসি হিসেবে খান। আর তেলের ব্যাপারটা যেটা বললাম, যে ট্রাই টু অ্যাভয়েড অয়েল অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যদি ইউজ করতে হয় অলিভ অয়েল ইউজ করতে পারেন। সরিষার তেল কিন্তু আসলে খাওয়ার জন্য খুব ভালো তেল না, যদিও এটা আনপপুলার ওপিনিয়ন। অনেকেই হয়তো আপত্তি জানাবেন, বলবেন উনি কিসের ভিত্তিতে কথাটা বলতেছেন। বাট মেডিকেল স্টাডিগুলোতে পৃথিবীর অনেক দেশেই সরিষার তেল কিন্তু খাবার বা এডিবল অয়েল হিসেবে ব্যান্ড। তো সরিষার তেলটা একটু অ্যাভয়েড করাটাই বেটার, কারণ এটা নানান সাইড ইফেক্ট আছে আসলে। যে মানে আমাদের সময় স্বল্পতার জন্য আসলে পুরো ডিটেইল আলোচনা করা আসলে যায় না। ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে এই ছিল আমাদের আজকের মতো সঙ্গে।